আজকে আমি কপার নিষ্কাশন সম্পর্কে বলব। কপার ইলেকট্রোকেমিক্যাল সিরিজের নিচের দিকের মৌল। মনে রাখবে, তড়িৎ রাসায়নিক শ্রেণীতে কপার হাইড্রোজেনের নিচে অবস্থান করে। তাহলে এই হাইড্রোজেন, এর নিচে কপার, সিলভার, গোল্ড এরকম অবস্থান করে। এদের ইলেকট্রন বর্জন করার ক্ষমতা খুব একটা বেশি নয়, তবুও এরা প্রকৃতিতে মুক্ত অবস্থায় অবস্থান করে না, বিভিন্ন যৌগের মধ্যে অবস্থান করে। কপার প্রকৃতিতে এই রকম যৌগরূপে অবস্থান করে, অর্থাৎ কপারের আকরিকগুলি হল 1 নম্বর কপার পাইরাইটিস, যার সংকেত হল Cu2s Fe2s3, কপার গ্লান্স Cu2s, কিউপ্রাইট Cu2, মালাকাইট CuCO3 আর CuOH হল। কপারকে এতগুলো ফরম্যাটে পাওয়া গেল, কপারের প্রধান আকরিক হল কপার পাইরাইটিস। তাহলে কপারের প্রধান আকরিক কি? কপার পাইরাইটিস, যার সংকেত হল Cu2s Fe2s3। এখান থেকে কপারকে নিষ্কাশন করা হয়। এরপর জানতে হবে কপারকে কোন পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। একটু আগেই কি বললাম? কপার ইলেকট্রোকেমিক্যাল সিরিজের নিচের দিকের মৌল, হাইড্রোজেনের নিচে অবস্থান করে। এর অক্সাইডগুলো অতটা স্থায়ী নয়। এদের প্রধানত শতবিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। তাহলে কপারকে শতবিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। এই পদ্ধতির মূল বিষয় হল সালফাইড আকরিক নিয়ে ওটাকে আংশিক অক্সাইডে পরিণত করা হয়। অক্সাইড অবিকৃত সালফাইডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে মূল ধাতুটি নিষ্কাশিত হয়। মুশকিল হল, কপার নিষ্কাশনে করার আগে কপার পাইরাইটিস আকরিকের সঙ্গে Fe2s3 অশুদ্ধি থাকে। এই অশুদ্ধিটা যতক্ষণ থাকবে ততক্ষণ সালফাইড আকরিককে কিছুতেই অক্সাইডে তৈরি হতে দেবে না। সেই জন্য কপার নিষ্কাশনও সম্ভব হবে না। তাই আমাদের ফার্স্ট কাজ হবে কপার পাইরাইটিস আকরিক থেকে সালফাইড আকরিকে Fe2s3কে বা আয়রনটাকে যতটা সম্ভব বা ম্যাক্সিমাম বা পুরোটাই এলিমিনেট করা। এরপর আয়রন এলিমিনেট হয়ে গেলে তারপর কিন্তু কপার নিষ্কাশন সম্ভব হবে। চলো দেখা যাক কি করে কপার নিষ্কাশনে করা হয়, অর্থাৎ কপার নিষ্কাশনের ধাপগুলো আমরা দেখতে চাই। কপার প্রকৃতিতে কপার পাইরাইটিস রূপে পাওয়া গেল এটা মোটামুটি 5% বিশুদ্ধ, 95% ইম্পিউরিটি থাকে। এত কম পরিমাণ আসল মেটালটা থাকলে তো হবে না, এটাকে বিশুদ্ধ করতে হবে। প্রথমে যেহেতু এটা সালফাইড আকরিক, প্রথমে ফেনাভাসন পদ্ধতি অ্যাপ্লাই করা হয়। ফেনাভাসন প্রণালীতে কি করা হয় না, ফেনাভাসন প্রণালীতে প্রথমে একটা বড় চেম্বারের মধ্যে আকরিকটাকে চূর্ণ বিচূর্ণ করে, অর্থাৎ কপার পাইরাইটিস আকরিকটাকে ডাস্ট ফর্মে নিয়ে চেম্বারের মধ্যে নিয়ে নেওয়া হয়। এর মধ্যে পাইন তেল, সোডিয়াম জান্থেট, খনিজ অ্যাসিড এই সমস্ত যোগ করে মিশ্রণটার মধ্যে দিয়ে তীব্রভাবে বায়ু প্রবাহ পাঠানো হয়। পাঠালে কি হবে? ফেনা উৎপন্ন হবে। সেই ফেনার গায়ে সালফাইড আকরিকগুলো আটকে যায় এবং ওপরে ভেসে ওঠে। ওপর থেকে ফেনাটাকে কালেক্ট করে নিলে ফেনার সাথে Cu2 Fe2s3 আলাদা হয়ে যায় এবং অশুদ্ধিগুলি নিচে পড়ে থাকে। এইভাবে যে বিশুদ্ধ করা হয় তার মধ্যে মোটামুটি 25 থেকে 30% কপারের পরিমাণটা থেকে যায়, অর্থাৎ 5% থেকে 25 থেকে 30% কপারের পরিমাণ আনা গেল। এইভাবে যে করা হলো, বিশুদ্ধিকরণ করা হলো, সেটাকে নিয়ে এরপর তাপজারণ করা হয়। তাপজারণ কি করে করা হয়? ওই আকরিকটাকে নিয়ে ফেনাভাসন পদ্ধতি করার পর যে আকরিকটি পাওয়া গেল সেটাকে নিয়ে
পরাবর্ত চুল্লিতে অতিরিক্ত বায়ু প্রবাহের উপস্থিতিতে এবং গলনাঙ্কের কম উষ্ণতায় ওটাকে উত্তপ্ত করা হয়। উত্তপ্ত করলে কি পরিবর্তনগুলি হবে? 1 নম্বর, আকরিকটা যদি ড্রাই থাকে তাহলে জলটা ভিজে অংশটুকু জলীয় বাষ্প হয়ে উড়ে চলে যায়। মুক্ত কার্বন থাকলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস রূপে বেরিয়ে যায়। সালফার থাকলে সালফার ডাইঅক্সাইড, আর্সেনিক থাকলে আর্সেনাস অক্সাইড, এই সমস্ত নানা রকম গ্যাস রূপে নির্গত হয়ে যায়। কপার পাইরাইটিস আকরিকটি অক্সিজেনের প্রভাবে সালফাইডে পরিণত হয়। CO2S, FeS এবং সালফার ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়। FeSটা আরও অক্সিজেনের প্রভাবে অক্সাইডে পরিণত হয়। সালফাইড আকরিকটা কপারেরও, এটাও অক্সাইডে পরিণত হয়। কিন্তু কি বলেছি, যতক্ষণ আয়রন থাকবে কিছুতেই কপারকে অক্সাইডে পরিণত হতে দেবে না। যেটুকু অক্সাইডে পরিণত হয়েছিল সেটুকু অক্সাইড আবার সালফাইডের সঙ্গে, আয়রন সালফাইডের সঙ্গে রিয়াকশান করে কপারকে আবার CO2 অর্থাৎ সালফাইড আকরিকে পরিণত হয় এবং FeOতে পরিণত হয়। এইভাবে তাপজারণ করার পর যে তাপজারিত আকরিক পাওয়া যায় তার মধ্যে CO2S, FeS সামান্য পরিমাণ এবং অনেকটাই FeO থাকে। এই 3টে জিনিস মূলত থাকে। এইবার এই 3টে জিনিসকে নিয়ে, তাপজারিত আকরিককে নিয়ে বিগলন করা হয়। কি করে বিগলন করা হয় না, তাপজারিত আকরিকের সঙ্গে কোক এবং সিলিকা মেশানো হয় এবং এই মিশ্রণটাকে মারুচুল্লিতে গরম করা হয়। তাপজারিত আকরিকে কি থাকে? CO2S, FeS, FeO। এর সঙ্গে কোক আর সিলিকা যোগ করা হয়। সিলিকা কি করে, যেটুকু অক্সাইড ছিল সেই অক্সাইডটা সিলিকার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে ফেরাস সিলিকেট ধাতু মূলে পরিণত হয়। FeO প্লাস SiO2 অর্থাৎ এই FeO আর এই সিলিকা রাসায়নিক বিক্রিয়া করে ধাতু মূল উৎপন্ন করে। কিন্তু CO2S আর FeS এগুলো অবিকৃত থাকে। তাহলে মিশ্রণটি দুটি ভাগে ভাগ হয়ে যায়, একটা ধাতুমল আর একটা কি হয়, CO2S এবং FeS, এই দুটো ভাগে ভাগ হয়ে যায়। ধাতুমল হালকা বলে এটা কি হয়, পাত্রের নিচের পোর্শনে, উপরের পোর্শনে থাকে, আর এটা ভারী বলে পাত্রের নিচের পোর্শনে থাকে। হালকা অংশটিকে আলাদা নির্গম নল দিয়ে বার করে নেওয়া হয়, আর CO2S এবং FeSকে এটা এই গলিত মিশ্রণটাকেও এটা নিচের দিকে নির্গম নল দিয়ে অন্য একটা পাত্রে সংগ্রহ করে নেওয়া হয়। এই যে CO2S এবং FeSের যে মিশ্রণ পাওয়া যায় এটাকে ম্যাট বলে। এটা ভালো করে করবে পরীক্ষায় পড়ে, কি করে তাপজারিত আকরিক থেকে কি করে ম্যাট তৈরি করা হয় বা ম্যাট তৈরির পদ্ধতিগুলো কী। যে ম্যাট পাওয়া গেল তার মধ্যে মেনলি CO2S এবং FeS থাকে। একটু আগেই বলেছি কপারের মধ্যে সামান্য পরিমাণ আয়রন থাকলেও কিন্তু কপার নিষ্কাশন করা যাবে না। যে সামান্য পরিমাণ FeS আছে এটাকে রিমুভ করতে হবে। এইবার এই দুটো অংশকে নিয়ে বা ম্যাটকে নিয়ে কপার প্রস্তুতি করা হয়। কিভাবে না, বেসিমার কনভার্টারে করা হয়। বেসিমার কনভার্টারটি দেখতে মোটামুটি এইরকম। এই হচ্ছে বেসিমার কনভার্টার। এখানে ম্যাটকে নেওয়া হয়, গলিত ম্যাট। ম্যাটের মধ্যে মেনলি থাকে কি, CO2S এবং FeS। এই ম্যাটটাকে নিয়ে বায়ু প্রবাহ, এই যে এটা দিয়ে বায়ু প্রবাহ পাঠানো হয়। ম্যাট, এই বেসিমার কনভার্টারে একটা হাতল থাকে, হাতলটাকে বন করে ঘোরালে এই কনভার্টারটিকে ইচ্ছা মতো উল্টে কাত করিয়ে দেওয়া যায়। কখনো সোজাও রাখা যায়, কখনো এটাকে ঘুরিয়ে এটাকে কাত করিয়ে দেওয়া যায়। তাহলে ম্যাটটাকে এখানে নেব, ম্যাটটাকে নিয়ে এখান দিয়ে তীব্রভাবে বায়ু প্রবাহ পাঠানো হয় এবং কিছুটা সিলিকা যোগ করা হয়, SiO2 যোগ করা হয়। SiO2 যোগ করা হয়। কেন SiO2 যোগ করা হয়? এই যে সামান্য পরিমাণ ম্যাটের মধ্যে যে FeS আছে এই FeSটাকে রিমুভ করার জন্য কিছু সিলিকা নেওয়া হয়। তাহলে ম্যাটটাকে বেসিমার কনভার্টারে নিয়ে
নিচের দিক দিয়ে বায়ু প্রবাহ পাঠানো হয়, কিছুটু সিলিকা যোগ করে মিশ্রণটাকে উত্তপ্ত করা হয়। উত্তপ্ত করলে কি হবে, ম্যাটের মধ্যে যেটুকু এফইএস আছে সেটুকু বায়ু প্রবাহের প্রভাবে এফইওতে পরিণত হয়। ওই এফইও আবার SiO2-র সঙ্গে বিক্রিয়া করে FeSiO3 ফেরাস সিলিকেট ধাতুমলে পরিণত হয়। ধাতুমলটি এই যে হালকা এর উপরে ভেসে ওঠে, আর আসল পদার্থ CO2 এটা কিন্তু নিচে থাকে। এবার হাতল ঘুরিয়ে কনভার্টারটিকে কাত করে ওপরের ধাতুমলটিকে ফেলে দেয়া হয় আর CO2টিকে নিয়ে নেওয়া হয়। এইবার যে CO2 পাওয়া গেল, ওই CO2টাকে নিয়ে আমরা আবার বায়ু প্রবাহের উপস্থিতিতে, নিয়ন্ত্রিত বায়ু প্রবাহের উপস্থিতিতে উত্তপ্ত করা হয়। উত্তপ্ত করলে কপার রাসায়নিক বিক্রিয়া করে শতবিজারণ পদ্ধতিতে কপার নিষ্কাশিত হয়। কিভাবে নিষ্কাশিত হয় লক্ষ্য করো। CO2 আংশিক অক্সিজেনের উপস্থিতিতে এটা আংশিক অক্সাইডে পরিণত হয় এবং সালফার ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়। সেই আংশিক অক্সাইড এবং সালফাইড আকরিক আবার নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করে কি করে, কপার ধাতুতে পরিণত হয় এবং সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এই হলো কপার নিষ্কাশন। যেই কপার নিষ্কাশন হয়ে গেল সেটা কিন্তু গলিত অবস্থায় থাকে, বেশিমার কনভার্টারের মধ্যে গলিত অবস্থায় থাকে। নিষ্কাশন শেষ হলে বাইরে থেকে উষ্ণতা দেওয়া বন্ধ করা হয়। এই কপার, গলিত কপার দ্রুত ঠান্ডা হতে শুরু করে। বাইরের অংশটি আগে ঠান্ডা হয়ে বাইরের অংশটি জমে যায়, কিন্তু ভেতরটা তখনও লিকুইড থাকে। এইবার মিশ্রণ থেকে অনবরত সালফার ডাইঅক্সাইড গ্যাস বেরোতে থাকায় তাহলে ভেতরের যে সালফার ডাইঅক্সাইড গ্যাসগুলো সেগুলো বাইরের সলিড অংশটাকে ছিদ্র করে চতুর্দিক দিয়ে সালফার ডাইঅক্সাইড গ্যাসগুলো বেরোতে থাকে। সালফার ডাইঅক্সাইড গ্যাস বেরোলে কি হয়, এই গলিত কপারের চতুর্দিকটা ফোমরা হয়ে যায়, ফুটো ফুটো হয়ে যায়, ফস্কার মতো দাগ হয়ে যায়। তাহলে ফস্কার মতো দাগ হওয়ার মেন কারণ ভেতরে লিকুইড সালফার গ্যাসীয় সালফার ডাইঅক্সাইডটা বেরোতে থাকার জন্য, অনবরত বেরোতে থাকার জন্য এটা ফস্কার মতো দাগ হয়ে যায়। এই ধরনের কপারকে ব্লিস্টার কপার বলা হয়। ব্লিস্টার কপারে কপারটি মোটামুটি 97.98% কপার থাকে, আর বাকি পোর্শনটা অশুদ্ধি থাকে। তা এই যে কপার পাওয়া গেল ওটাকে 100% বিশুদ্ধ করতে হবে, নাহলে কিন্তু কপারেরটা কোনো কাজ হবে না। কপারের বেশিরভাগটাই কাজ হয় ইলেকট্রিক কোনো তারে, ইলেকট্রিক তার যেখান দিয়ে কারেন্ট যায় সেই রকম ইলেকট্রিক তার প্রস্তুতিতে ব্যবহার করা হয়। তাহলে 100% কী করে করব না, কপারকে আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে রিফাইনিং বা বিশোধন করা হয়। ব্লিস্টার কপারের মধ্যে 97.98% কপার, আর বাকি সামান্য পরিমাণ যে অশুদ্ধি থাকে সেই অশুদ্ধিগুলি হলো আয়রন, সালফার, লেড, আর্সেনিক, সামান্য পরিমাণ গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম, এই সমস্ত মেটালগুলো অশুদ্ধ রূপে থাকে। তাহলে 100% কপার তৈরি করতে গেলে কি করব, এই ব্লিস্টার কপারগুলোকে ছোট ছোট পাতে তৈরি করে নেওয়া হয়। ওই পাতগুলোকে, ব্লিস্টার কপার থেকে যে পাত পাওয়া গেল সেটাকে আমরা অ্যানোড রূপে ব্যবহার করি, আর বাজার থেকে বিশুদ্ধ কপার কিনে সেটাকে ক্যাথোড রূপে ব্যবহার করা হয়। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে কিছুটা কপার সালফেট আর লঘু সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ ব্যবহার করা হয়। আর অ্যানোডটাকে মসলিনের চাদর দিয়ে আবৃত করে দেওয়া হয়। এরপর আমরা ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করলে আমরা ইলেকট্রোলিসিস হয়। ইলেকট্রোলিসিসে এইরকম বিক্রিয়া হয়, কপার সালফেট ভেঙে গিয়ে কপার এবং সালফেট আয়নে সালফিউরিক অ্যাসিডও এইভাবে ভেঙে যায়। দুটো ক্যাটায়ন আছে, দুটো ক্যাটায়নের মধ্যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে কপারটা নিচের দিকে বলে কপারটা কি হয় না, ক্যাথোডের মধ্যে দুটো ইলেকট্রন গ্রহণ করে এটা জমা হয়। সলিউশন থেকে Cu2+ আয়নটা তাহলে কপারের গায়ে জমা হওয়ায় ক্যাথোডটি ধীরে ধীরে মোটা হতে থাকে। আর
আর অ্যানোডে যে ব্লিস্টার কপার আছে সেখান থেকে কপারটা দুটো ইলেকট্রন ত্যাগ করে কপার আয়নে পরিণত হয়ে সলিউশনে আসতে থাকে। তাহলে ব্লিস্টার কপার থেকে কপারটা বিয়োজিত হয়ে সলিউশনে আসে এবং সলিউশন থেকে কপারটা কি হয়, ক্যাথোডে জমা হয়। সময়ের সাথে সাথে ক্যাথোড তড়িৎদ্বারটি মোটা হতে শুরু করে আর অ্যানোডটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়। সমস্ত কপার নিষ্কাশন হয়ে গেলে কি হয়, যেটা পাওয়া গেল, সেই যে অশুদ্ধিগুলি পাওয়া গেল সেই অশুদ্ধিগুলি মসলিনের চাদরের মধ্যে জমা হতে থাকে। এই মসলিনের চাদরের মধ্যে লক্ষ্য করো প্ল্যাটিনাম, গোল্ড, সিলভার এই সমস্ত মূল্যবান ধাতুগুলি সংগৃহীত হয়। এগুলো খুব গুরুত্বপূর্ণ অংশ, এটাকে আমরা অ্যানোড মাড বলা হয়। ধাতু নিষ্কাশনে এই সমস্ত, ওই জন্য মসলিনের চাদরটা সেই জন্যই রাখা হয় যাতে গুরুত্বপূর্ণ মেটালগুলো সলিউশনের মধ্যে মিশে না যায়। ধাতু নিষ্কাশনে এই অ্যানোড মাডে অনেক অর্থনৈতিক গুরুত্ব আছে, কারণ এর মধ্যে অনেক মূল্যবান ধাতুগুলো সংগৃহীত হয়। যেটুকু বললাম মন দিয়ে শুনবে, বইটা পড়বে, তাহলেই বুঝতে পারবে। আজকে এখানেই শেষ করলাম।